হামলায় ৯০টি মিসাইল। এটাই কি হতে যাচ্ছে ইরানের নতুন যুদ্ধ কৌশল? ইসরায়েল থেকে কিন্তু ভেসে আসছে তেমন তথ্যই। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন ইরান বদলে ফেলেছে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ধরন। কম সংখ্যক কিন্তু বড় আকারের দ্রুত গতির বিধ্বংসী মিসাইল নিয়ে তারা যুদ্ধের ময়দানে নেমেছে। আর সেই আশঙ্কাই এখন আতঙ্কে পরিণত হচ্ছে তেল আবিবে। হিব্রু ভাষার একাধিক গণমাধ্যম ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে জানাচ্ছে, রোববার থেকে ইরানের হামলার গতি ও প্যাটার্নে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে ছোট ছোট দফায় আঘাত আসত, এখন সেখানে এক একটি ঢেউ যেন আরো ভারী, আরো ঘন, আরো দ্রুত। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের পর্যবেক্ষণ, সাম্প্রতিক দিনগুলোতে সাইরেনের সংখ্যা কম শোনা গেলেও প্রতিটি আক্রমণের মাত্রা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অর্থাৎ কথা কম কিন্তু একেবারে বেশি মিসাইল আক্রমণ। বর্তমানে ইরান প্রতি দফায় ২০ থেকে ৩০টি মিসাইল ছুটছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক সূত্র। আগের তুলনায় এটি বড় পরিবর্তন, কারণ আগে আঘাতগুলো ছিল সীমিত এবং বিচ্ছিন্ন, এখন তা একসঙ্গে ভারী স্যালভো আকারে। কিন্তু এখানেই শেষ নয়, ইসরায়েলি মূল্যায়নে উঠে এসেছে আরও বড় আশঙ্কা। ইরান প্রস্তুতি নিচ্ছে এক একটি হামলায় একেবারে ৮০ থেকে ৯০টি মিসাইল ছোড়ার, অর্থাৎ আকাশ ভর্তি আগুনের ঝড়, যা সামলানো ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব হবে। একজন ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আমাদের সামনে কঠিন দিন আসছে। তিনি নাগরিকদের সতর্ক থাকতে এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। এই পরিবর্তনের মানে কি? বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল সংখ্যার খেলা নয়, এটি প্রতিরক্ষা ভেদ করার কৌশল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে যত বেশি লক্ষ্যবস্তু সামলাতে বাধ্য হবে, ততই বাড়বে ফাঁক তৈরি হওয়ার সম্ভাবনা। বড় সালভো মানে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলা। আরও একটি বড় উদ্বেগ ইসরায়েলের জন্য, এই আক্রমণে কি নতুন ফ্রন্ট খুলতে যাচ্ছে? ইসরায়েলি প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, ইয়েমেন ভিত্তিক শক্তিগুলোও এই আক্রমণে যোগ দিতে পারে। যদি তা হয়, তবে ইসরায়েলকে একাধিক দিক থেকে সমন্বিত হামলার মুখে পড়তে হতে পারে। উত্তর থেকে এক ঢেউ, দক্ষিণ থেকে আরেক ঢেউ, আর আকাশ জুড়ে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের বহর। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা কতক্ষণ টিকবে? ইরান এখনো আনুষ্ঠানিকভাবে ৯০টি মিসাইল প্রতি হামলায় কৌশল ঘোষণা করেনি, কিন্তু ইসরায়েলি সামরিক বিশ্লেষণে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে তা ইঙ্গিত দেয় তেহরান হয়তো ধীরে ধীরে বড় আকারের সালভোতে অভ্যস্ত করছে যুদ্ধক্ষেত্রকে। যদি সত্যি একসঙ্গে ৯০টি মিসাইল ছোড়া হয়, তাহলে ইসরায়েলের কি সেই চাপ সহ্য করার সক্ষমতা আছে? ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, এটি হয়তো আরও বড় ও সমন্বিত অভিযানের পূর্বাভাস। দ্রুত লঞ্চ সিকোয়েন্স মানে কম সময়ের মধ্যে বেশি মিসাইল আকাশে ছোড়া, প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দেওয়ার আগেই আঘাত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সময়ের ব্যবধান কমিয়ে আনা। আগের মতো ঘন্টার পর ঘন্টা বিরতি নয়, বরং স্বল্প সময়ের মধ্যে একের পর এক ঢেউ। JBS হোল্ডিংস লিমিটেড। এই পরিবর্তন ইঙ্গিত করছে ইরান কেবল প্রতিশোধে মত্ত নয়, বরং সুকৌশলে কৌশলগত চাপ তৈরি করছে। তাহলে কি সামনে আসছে পূর্ণ মাত্রার ক্ষেপণাস্ত্র যুদ্ধ, যে আক্রমণে উড়ে যাবে দখলদার শত্রুদের আস্তানা? এ যেন যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ হবার মতো ঘটনা। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি হতে যাচ্ছেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার। কেন মোস্তফা খামেনিকে বলা হয় পর্দার আড়ালে ইরানের সবচেয়ে ক্ষমতাধর অদৃশ্য ব্যক্তি? যদিও ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুপ্রিম লিডারের নাম ঘোষণা করেনি, কিন্তু এর পেছনেও রয়েছে নানান রহস্য। তাহলে কি নতুন সুপ্রিম লিডারকেও হত্যার টার্গেট করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এজন্যই কি এখনো নাম ঘোষণা করছে না ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে ধুলো ছিটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে হয়তো নিজেদের পছন্দের ব্যক্তিকে ইরানের সরকারের ক্ষমতায় বসাবে।
কিন্তু খামেনিকে হত্যার মাত্র 5 দিনের মাথায় ট্রাম্পের সব স্বপ্নই যেন মাটিতে মিশে গেল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 4 মার্চ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে মোস্তফা খামেনিকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির চাপের মুখেই এমন সিদ্ধান্ত নেয় দেশটির নীতি নির্ধারক পরিষদ। মূলত ৮৮ জন জ্যেষ্ঠ শিয়া ধর্মগুরুর সমন্বয়ে গঠিত হয়েছে ইরানের এই অ্যাসেম্বলি অব এক্সপার্টস, যাদেরকে জনগণের ভোটে নির্বাচিত করা হয়। ইরানের সংবিধান অনুসারে এই পরিষদের কাজ থাকে দেশটির সর্বোচ্চ নেতা নিয়োগ করা, তার কাজ তদারকি করা এবং পদচ্যুতির জন্য সিদ্ধান্ত নেওয়া। ইরানের ৪৭ বছরের ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে তৃতীয়বারের মতো সুপ্রিম লিডার নির্বাচনের ঘটনা এটি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। কিন্তু প্রশ্ন হলো, মোস্তফা খামেনিকে কেন সমর্থন দিচ্ছে আইআরজিসি? ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের জন্য দেশটির নীতি নির্ধারক পরিষদে 4 জনের নাম জমা পড়ে। মোস্তফা খামেনির পাশাপাশি অন্যরা হলেন আলী রেজা আরাফি এবং দেশটির প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি সৈয়দ হাসান খোমেনি। কিন্তু মোস্তফা খামেনির সাথে আইআরজিসির রয়েছে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তি হিসেবেও পরিচিত। তাকে সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে চাপ প্রয়োগ করেছে আইআরজিসি। এ নিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটির দাবি, সংকটময় এই পরিস্থিতিতে ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য মোস্তফা খামেনি যোগ্য ব্যক্তিত্ব। এ প্রসঙ্গে মেহেদি রহমতি নামে ইরানের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, আমাদের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কারণ তার হাতে রয়েছে রাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা পরিচালনা এবং সমন্বয়ের দায়িত্ব। যদিও তাকে নির্বাচিত করার সিদ্ধান্তে সবাই খুশি নাও হতে পারে। কিন্তু মোস্তফা খামেনি কি সুপ্রিম লিডার হওয়ার সাংবিধানিক যোগ্যতা অর্জন করেছেন? ১৯৭৯ সালে ইরানের সবশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পতন হয় দেশটির রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। এরপর শুরু হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র। কিন্তু 10 বছরের মাথায় ১৯৮৯ সালে তার মৃত্যু হলে ইরানের দ্বিতীয় ও পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে খামেনির উত্তরসূরি হওয়া সহজ বিষয় নয়। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম এবং স্বীকৃত ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক সক্ষমতার অধিকারী হতে হয়। মোস্তফা বর্তমানে আয়াতুল্লাহ পদমর্যাদা ধারণ করেন না। তাছাড়া বংশানুক্রমিক রাজতন্ত্র উৎখাত করে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থায় বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর দেশটিতে একটি সংবেদনশীল বিষয়। তারপরও বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, আইআরজিসি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে শক্ত অবস্থান মোস্তফার প্রার্থিতা জোরদার করতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তাপ যেন নতুন মাত্রা ছুঁয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইরান শুরু করেছে তাদের বিধ্বংসী আক্রমণাত্মক সিরিজ অপারেশন ট্রু প্রমিস 4। একের পর এক মিসাইল ও ড্রোন হামলায় পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে। আতঙ্কে আছে পুরো অঞ্চল। শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্য বস্তুতেও একের পর এক আঘাতের দাবি করছে ইরান। বিশ্লেষকদের মতে ট্রু প্রমিস সিরিজ ইরানের প্রতিরোধমূলক সামরিক নীতির অংশ। আগের ধাপগুলোতে সীমিত পাল্টা হামলা দেখা গেলেও চতুর্থ ধাপে এসে এই কৌশল
আরও সমন্বিত ও বহুমাত্রিক হয়েছে। ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসঙ্গে ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টাই এখন ইরানের মূল কৌশল। ইসরায়েল বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় আছে, বিশেষ করে আয়রন ডোম ও অ্যারো মোতায়েন রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে MIM-104 প্যাট্রিয়ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি একযোগে বহু দিক থেকে হামলা আসে, দখলদার এই দেশের প্রতিরোধ কতটা কার্যকর হবে? চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেপণাস্ত্রে ভর করে এগোচ্ছে ইরান। ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে ফাতেহ 110। দ্রুত মোতায়েনযোগ্য কঠিন জ্বালানি চালিত এই মিসাইল কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একই শ্রেণীতে রয়েছে জুলফাগার এবং কিয়াম-1। এগুলো তুলনামূলকভাবে কম প্রস্তুতিতে উৎক্ষেপণ করা যায় এবং নির্ভুলতা বাড়াতে উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। মধ্যপাল্লার মিসাইল ইরানের কৌশলের আরেক স্তম্ভ। ইরানের অন্যতম শক্তি খোররামশাহর ভারী ওয়ারহেড বহনে সক্ষম। ইমাদ ও গাদারও 1.5 থেকে 2,000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। কিছু মডেলে শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রয়েছে বলে দাবি তেহরানের। এতে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ আরও বাড়ে। শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, ক্রুজ মিসাইলও ব্যবহৃত হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4-এ। পাবেহ, সুমার এবং হোভেইজেহ নামের ক্রুজ মিসাইলগুলো নিম্ন উচ্চতায় উড়ে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানাই এদের মূল বৈশিষ্ট্য। ইরানের আরও আছে বহুল আলোচিত শাহেদ 136 ড্রোন। ওয়ান ওয়ে অ্যাটাক বা আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত এই ড্রোন কম খরচে তৈরি হলেও একসঙ্গে বহু ড্রোন পাঠালে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন ও মিসাইলের যৌথ আক্রমণই এখন ইরানের স্যাচুরেশন স্ট্র্যাটেজি। ইরানের আরেক শক্তি ভূগর্ভস্থ মিসাইল সিটি। পাহাড়ের নিচে সুড়ঙ্গ নেটওয়ার্কে লুকিয়ে রাখা উৎক্ষেপণ ব্যবস্থা। ফলে শত্রুর বিমান হামলার মধ্যেও পাল্টা আঘাতের সক্ষমতা বজায় থাকে। এই হামলার মধ্য দিয়ে রাজনৈতিক বার্তাও স্পষ্ট। ইরান দেখাতে চাইছে, চাপ যতই আসুক পিছু হটার প্রশ্ন নেই। আঞ্চলিক সংঘাতকে দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধে রূপ দেওয়ার প্রস্তুতি নিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা প্রস্তুত এবং প্রয়োজন হলে আরও কঠোর জবাব দেয়া হবে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তাহলে কি মধ্যপ্রাচ্য প্রবেশ করছে নতুন এক সংঘাতের অধ্যায়ে? প্রযুক্তি বনাম প্রযুক্তি, প্রতিরক্ষা বনাম আক্রমণের এই লড়াই কোথায় গিয়ে থামবে? অপারেশন ট্রু প্রমিস 4 শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং শক্তি প্রদর্শনের একটি বহুমাত্রিক যুদ্ধ। আর সেই যুদ্ধে ব্যবহৃত প্রতিটি ক্ষেপণাস্ত্র এখন হয়ে উঠেছে ভূ রাজনীতির এক একটি কেন্দ্রবিন্দু। ইরানে যৌথ হামলা করে বেকায়দায় যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খোশ মেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো পাচ্ছেন নিজের সৈন্যদের মৃত্যুর খবর, আবার কখনো পাচ্ছেন যুদ্ধবিমান হারানোর খবর। নতুন করে তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে আসছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জন্য আরেক আসন্ন বিপদের কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সাবেক মার্কিন কর্মকর্তা বোল্টন ট্রাম্পকে দেশের স্বার্থে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বোল্টন বলেছেন, এই যুদ্ধ কেন মার্কিন জনগণের স্বার্থে, ট্রাম্পকে অবশ্যই তা জোরালোভাবে উপস্থাপন করতে হবে। ইরানের ওপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম সমর্থক বোল্টন বলেন, আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এটি খুব কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব, কিন্তু এখনো পর্যন্ত তা করা হয়নি। যদি এই যোগাযোগের সমস্যাটি সংশোধন না করা হয়, তবে ট্রাম্পকে গুরুতরভাবে রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে।
এই কূটনীতিক বলেন, ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন দেখার লক্ষ্যটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই অভিন্ন। এক্ষেত্রে ওয়াশিংটন তার যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য দিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল এই অভিযানের কৌশলগত পরিকল্পনা সরবরাহ করছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বোল্টন বলেন, এর পেছনের যুক্তি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে এবং সন্ত্রাসবাদে ইরানের সমর্থন বন্ধ করতে হলে দেশটির বর্তমান শাসন ব্যবস্থাকেই নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, যদি আপনি সেটি না করেন, বরং কেবল দেশটিকে আঘাত করেন বা তার সক্ষমতা কিছুটা কমিয়ে দেন, তবে সেটি আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং কিছু সময় পর আমরা আবার সেই একই সংকটে পড়ব যা এই হামলার আগে ছিল। ক্ষেপণাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর ৬ শতাধিক সেনা হতাহত হওয়ার দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু এই তথ্য কেন আড়াল করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে প্রতি দফায় কমপক্ষে ৩০টি করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে ইরান, এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সামরিক সূত্রগুলো। ইরানের এমন প্রতিরোধের মুখে কি হবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ? প্রশ্ন হলো, ইরানের সামরিক বহরে আর কতগুলো মিসাইল রয়েছে? আত্মঘাতী ড্রোন আর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে তুলেছে ইরান। দেশটির এমন সামরিক শক্তি দেখে অনেকটাই চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে হোয়াইট হাউস। যুদ্ধের ময়দানের প্রকৃত চিত্র আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এলেও নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে কিছুটা আড়ালে থাকতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 6 জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 18 জন। কিন্তু বিস্তৃত এই যুদ্ধে হতাহতের এই সংখ্যার প্রকৃত তথ্য আসলে কি? মার্কিন সামরিক বাহিনীর এই মুখোশ উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান ইরানের অপারেশন ট্রু প্রমিস 4-এ এখন পর্যন্ত অন্তত 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে, এমনটি জানিয়ে IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেছেন, আমাদের প্রতিরোধমূলক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রথম 2 দিনেই 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হতাহতের এই বিষয়টি অস্বীকার কিংবা গোপন করা হচ্ছে। 3 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা আরও জানিয়েছেন, তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নায়েনির দাবি, সেই হামলায় অন্তত 160 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে যেন দম ফেলবার সময় পাচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। যুদ্ধের ময়দানের কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে ইরান, এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সূত্রগুলো। বৃহৎ পরিসরে আক্রমণের জন্য ইরান ব্যবহার করছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, এমনকি প্রতিবার হামলায় কমপক্ষে 20 থেকে 30টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে IRGC। তাই তো ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা স্বীকার করে বলেছেন, ইরানের প্রতিরোধের মুখে আমাদের সামনে কঠিন দিন আসছে। পৃথক এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জানা গেছে, সম্প্রতি 5000 ব্যালিস্টিক মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইরান। দেশটি প্রতি মাসে 100টি করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের। যদিও এ সম্পর্কে কোনো তথ্য জানায়নি তেহরান। ইরানের মিসাইল হামলাতেই
ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের অভেদ্য ঢাল। এবার কি হবে? মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রতিনিয়তই সফলতা পাচ্ছে ইরান। মুখ থুবড়ে পড়েছে অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক স্থাপনা। লেজ গুটিয়ে পালিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের মিসাইল কি অজেয়? কেন ব্যর্থ হচ্ছে মার্কিন সামরিক বাহিনী? ইরানের ছোড়া মাত্র 4টি ব্যালিস্টিক মিসাইলকে সহ্য করতে পারল না মার্কিন সামরিক বাহিনী। এক প্রকার ভয়েই নির্দিষ্ট জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির বরাতে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, আক্রমণের শিকার হওয়ার পর মার্কিন রণতরীটি তার মিশন সম্পন্ন না করেই ইরান সীমান্ত থেকে পালিয়ে যায়। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হামলার শিকার হলেও আঘাতপ্রাপ্ত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সফলতার মাপকাঠিতে আরও এক ধাপ এগিয়েছে ইরান। আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনায় মোতায়েনরত এয়ার ডিফেন্স সিস্টেম থার্ডকে লক্ষ্য করেই উন্নত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর এতেই মুখ থুবড়ে পড়ে যুক্তরাষ্ট্রের তৈরি দ্বিতীয় আরেকটি থার্ড মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 3 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। এর আগে সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের আল রুয়াইস ঘাঁটিতেও হামলা চালায় আইআরজিসি। সেই মিসাইল হামলায় মার্কিন সামরিক ঘাঁটিটির এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। এর মাধ্যমে ইরানের পাল্টা আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর থার্ড মডেলের এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি, যার সাহায্যে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলকে সহজেই প্রতিহত করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু উন্নত এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে ভেদ করতে সফল হলো ইরান, তা নিয়েই চলছে নানান জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময়ে ইরান বেশ কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যেগুলোর হামলা চালানোর রেঞ্জ 2000 কিলোমিটারেরও বেশি। এই মিসাইলগুলো উচ্চগতি সম্পন্ন হওয়ায় সেগুলোকে শনাক্ত করা শত্রুপক্ষের জন্য অত্যন্ত কঠিন বলে দাবি আইআরজিসির। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। অন্যদিকে কেবলমাত্র অবকাঠামোগত ক্ষতির মুখেই পড়েনি যুক্তরাষ্ট্র, পাশাপাশি চলমান এই যুদ্ধে হতাহতের তালিকায় নাম লিখেছে মার্কিন সামরিক বাহিনীর শত শত সেনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান ইরানের অপারেশন ট্রু প্রমিস 4-এ এখন পর্যন্ত অন্তত 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে, এমনটি জানিয়ে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেছেন, আমাদের প্রতিরোধমূলক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রথম 2 দিনেই 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হতাহতের এই বিষয়টি অস্বীকার কিংবা গোপন করা হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর হামলায় কি মধ্যপ্রাচ্যে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র? সৌদি আরব, কাতার ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে হঠাৎ নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে কেন যুক্তরাষ্ট্র? ইরান কি আরও তীব্র হামলা চালাতে যাচ্ছে? মিসাইল কিংবা আত্মঘাতী ড্রোন? ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে বীর দর্পে এগিয়ে চলেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এরই মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুদ্ধের এই উত্তাপ কতদূর গড়াতে চলেছে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কঠোর প্রতিশোধ নিচ্ছে আইআরজিসি। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলে প্রতি মুহূর্তেই মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান।
ইহুদিবাদীদের যেন একটুকুও দীর্ঘশ্বাস ফেলার সময় দিচ্ছে না তেহরান। এবার মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজেদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে মার্কিন প্রশাসন। ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার মুখে হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন সামরিক স্থাপনার বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার আরও তীব্র জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 3 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন, ইরান, ইসরায়েল ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশে থাকা নিজেদের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির কারণেই তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও অঞ্চলটির বেশিরভাগ দেশেই বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট উড্ডয়ন বন্ধ রয়েছে। তাই প্রশ্ন উঠেছে, ঠিক কোন প্রক্রিয়ায় মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো থেকে সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র? মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপের মাঝেই 3 মার্চ ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে 2টি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। এ সময় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। তাৎক্ষণিকভাবেই আগুন লেগে যায় মার্কিন দূতাবাসে। ইরানের ওই হামলায় সীমিত পরিমাণে ক্ষতি হওয়ার বিষয়টি স্বীকার করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকলেও নিজেদের আকাশসীমা খোলা রেখেছে সৌদি আরব ও তুরস্ক। তাই বিশ্লেষকদের ধারণা, এই 2টি দেশের আকাশসীমা ব্যবহার করেই নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। তাহলে কি নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরই ইরানের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ চালানোর অনুমতি দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে এখন পর্যন্ত 2 পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অন্তত 6 জন সদস্য নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে কমপক্ষে 18 জন। আইআরজিসির দাবি, ইরান কুয়েতের সীমান্তবর্তী আকাশসীমায় উড্ডয়নের সময় মার্কিন F-15 মডেলের একটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে ইরান। JBS হোল্ডিংস লিমিটেড। তবে মার্কিন দূতাবাসে হামলা ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় ইরানের বিরুদ্ধে আক্রমণের মাত্রা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ব্যালিস্টিক মিসাইলের বহর নিয়ে প্রতিনিয়তই ইহুদিবাদীদের জবাব দিয়ে চলেছে ইরান।